হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের বিখ্যাত কবি রবার্ট ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস নামক পোয়েমটা সম্পর্কে আলোচনা করব। আর এই পোয়েমটা তোমাদের সেকেন্ড সেমিস্টারে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আছে। কবিতা প্রথমে জানতে হলে আমাদেরকে কবির সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার এবং কবিতাটা কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কী সেটা সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার আইডিয়া থাকে তাহলে কবিতাটা বুঝতে আমাদের সুবিধা হবে। তো চলো কবিতাটার ব্যাকগ্রাউন্ড স্টোরি এবং পোয়েট সম্পর্কে কিছু ধারণা পেয়ে তো দেখো, এই কবিতার নাম মাই লাস্ট ডাচেস। এই মাই লাস্ট ডাচেস নামটা শুনে তোমাদের প্রশ্ন হতেই পারে যে লাস্ট কেন, ডাচেস লাস্ট কেন, এরপরে কি হয়েছিল, আগে কি হয়েছিল, কেন লাস্ট, এই প্রশ্নটা হতে পারে। হয়েছে। আর সব থেকে তো আগে প্রশ্ন হবে যে ডাচেস কি, ডাচেস। এখানে দেখো যে ডিউক, ডিউক ইতালির রাজাদেরকে ডিউক বলা হয় আর রানীদেরকে ডাচেস বলা হয়। এখানে যে ডিউকের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন ডিউক আলফেন্সো। আলফেন্সো আর ডিউক আলফেন্সো এই ফেরেরা নামক রাজ্যের তিনি রাজা ছিলেন। এখানে বই দেখতে পাবে যে প্রথমেই লেখা আছে ফেরেরা। ফেরেরা একটা জায়গার নাম যেখানকার রাজা ছিলেন ডিউক আলফেন্সো। আর তার ডাচেস ছিলেন লুক্রেসিয়া। লুক্রেসিয়া তার ডাচেস ছিলেন। তো এই কবিতাটা যিনি লিখেছেন তিনি হলেন রবার্ট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং একজন বিখ্যাত ভিক্টোরিয়ান এজের কবি ছিলেন, আর তিনি ভিক্টোরিয়ান এজের ডার্ক অ্যাসপেক্টস অফ লাইফ এগুলোকে নিয়ে তিনি আলোচনা করতেন। ভিক্টোরিয়ান এজে মানুষের জীবনযাপনের অন্ধকারময় দিকগুলোকে নিয়ে তিনি আলোচনা করতেন। এই কবিতাও তার একটা ছবি তিনি তুলে ধরেছেন। আর তিনি কি করতেন, দ্য ট্রিটমেন্ট অফ ওয়াইফস বাই দেয়ার হাজব্যান্ড। হয়েছে, ভিক্টোরিয়ান এজে হাজব্যান্ডরা তাদের ওয়াইফদেরকে কীরকমভাবে ব্যবহার করতো, তাদের সাথে কীরকমভাবে কথা ব্যবহার করতো সেটারও একটা ছবি এই কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন আর কি। তো রবার্ট ব্রাউনিং কী ছিলেন, বিখ্যাত ইংলিশ কবি ছিলেন, আর যিনি সাধারণত ড্রামাটিক মনোলগের জন্য বিখ্যাত হয়ে আছেন। বলা হয় থাকে তিনি মাস্টারি অর্জন করেছিলেন ড্রামাটিক মনোলগে। হয়েছে, হি ওয়াজ ভ্যারি ফেমাস ফর হিজ মাস্টারি অফ ড্রামাটিক মনোলগস। আর এই রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ ছিলেন ইবি ব্রাউনিং। হয়েছে, ইবি ব্রাউনিং ইনিও একজন বিখ্যাত কবি ইংলিশ লিটারেচারে। তো দেখো, এই কবিতাটা ড্রামাটিক মনোলগে লেখা আছে। ড্রামাটিক মনোলগ জিনিসটা কি এটাকে জানতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে যে মনোলগ জিনিসটা কি। মনো শব্দের অর্থ হলো অ্যালোন, আর লোক শব্দের অর্থ হলো স্পিচ। হয়েছে, অর্থাৎ একা একাই যে স্পিচ বলবে, যে কথাবার্তা বলবে তাকেই বলা হয় মনোলগ। আর ড্রামাটিক মনোলগ কি, ড্রামাটিক মনোলগ ওই রকমই কিন্তু একটু আলাদা। ড্রামাটিক মনোলগ হচ্ছে যে এ ফর্ম অফ স্পিচ, কথাবার্তা বলার একটা ধরন আর কি, যেটা তুমি কবিতায় দেখতে পাবে, নাটকে দেখতে পাবে, নভেলে দেখতে পাবে। হয়েছে, এর কিছু ফিচার্স আছে ড্রামাটিক মনোলগে। ড্রামাটিক মনোলগ সাধারণত অ্যাব্রাপ্ট ওপেনিং হয়, হঠাৎ করেই শুরু হয়ে যাবে। হয়েছে, কোনো সেটিং ফেটিং কিছু থাকবে না কবিতার, হঠাৎ একটা শুরু হয়ে যাবে কবিতাটায়। আর যেখানে একজন সিঙ্গেল স্পিকার থাকবেই। হয়েছে, এটা অবশ্যই। আর একজন সাইলেন্ট লিসেনার, এটা তো থাকতেই হবে, সাইলেন্ট লিসেনার। এখানে স্পিকার বলতে ডিউক আলফেন্সোকে বোঝানো হয়েছে। এখানে স্পিকার ডিউক আলফেন্সো। আর স্পিকার কাকে কথাটা বলছে, স্পিকার কথাটা বলছে এক পার্শ্ববর্তী রাজ্যের এক ম্যাসেঞ্জারকে কথাটা বলছেন। আর যিনি ওই রাজ্যের রাজার কাছে, মানে ডিউক আলফেন্সোর কাছে ওই পার্শ্ববর্তী রাজ্যের যে কাউন্ট আছে বা রাজা আছে, তার যে প্রিন্সেস আছে, তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন এই ম্যাসেঞ্জার। তো দেখো, এই গল্পের ব্যাকগ্রাউন্ড স্টোরি বলতে যে ডিউক আলফেন্সো ডাচেস লুক্রেসিয়ার বয়স যখন 14 বা 15 বছর বয়স ছিল তখন তাকে বিয়ে করেছিল, এবং লুক্রেসিয়া 17 বা 18 বছর বয়সে মারা গিয়েছিল। কেউ কেউ বলে থাকে লুক্রেসিয়া টিউবারকিউলোসিসের কারণে মারা গেছিল, কিন্তু কেউ কেউ আবার বলে থাকে যে ডিউক ডাচেসকে হত্যা করেছিল। বুঝছে, কারণটা হচ্ছে যে
ডিউক ডাচেসের ব্যবহারে খুবই অতিষ্ঠ হয়ে উঠেছিল। ডাচেসের যে ব্যবহার, যে সবাইকে সাথে সমান ব্যবহার করে, তার দেওয়া গিফটকে যেমন মর্যাদা দেয়, সে যেমন ভ্যালু দেয়, হয়েছে কোনো একটা হয়তো তার বাড়ির যে সার্ভেন্ট আছে তার যদি একটা চেরি ডাল দেয়, সেটাকেও সে সমানভাবে ইম্পর্টেন্স দেয়। সে যেমন রাজার উপস্থিতিতে, ডিউকের উপস্থিতিতে তার মুখে যেমন স্পট অফ জয় দেখা যায়, সেরকম পারছেন যেমন ফ্রা পেনেলোপ তার কথাতেও সে একই রকমভাবে রিয়েক্ট করে, তার মধ্যে সেই একই রকম ব্লাশ এবং স্পট অফ জয় দেখা যায়। এই কারণেই ডিউক খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল ডাচেসের প্রতি, আর হয়তো সে ডাচেসকে হত্যা করেছিল। দেখো কবিতাটায় প্রথমেই কি দেখতে পাবে যে দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল, হয়েছে। দেখো কি বলেছিলাম যে ড্রামাটিক মনোলগের একটা ফিচার্স হচ্ছে অ্যাব্রাপ্ট ওপেনিং, হয়েছে, হঠাৎ করেই শুরু হয়ে যাবে। এখানে যদি দেখো তো দেখতে পাবে যে দ্যাট ইজ মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল, এটা হলো আমার লাস্ট ডাচেস, আর যার ছবিটা দেওয়ালে আঁকা আছে। এই কথাটার মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে কবিতাটা একটা হঠাৎ করে শুরু হচ্ছে আর কি। হয়তো যে বক্তা আছে, স্পিকার আছে, সে কাউকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে না তার লাস্ট ডাচেসের ছবিটা, যেটা দেওয়ালের মধ্যে আঁকা আছে, হয়েছে। দেখো কি বলছে তারপরে, লুকিং, লাগছে, অ্যাজ ইফ হি ওয়ার অ্যালিভ, তাকে লাগছে যেন সে জীবন্ত, হয়েছে। তোমরা এই কথাটা শুনে মনে করতেই পারো যে ডিউক এখানে স্পিকার যে লিসেনারকে বলছে তার ডাচেস সম্পর্কে, হয়তো সে তার ডাচেসকে খুব ভালোবাসে, বলছে যে দেখো লাগছে যেন সে জীবন্ত, হয়েছে, এটা তোমাদের মনে হতেই পারে। কিন্তু ডিউক যে তার ওয়াইফকে কতটা ভালোবাসে, ডাচেসকে কতটা ভালোবাসে, সেটা কবিতায় যখন আগের দিকে যাব তখন তোমরা দেখতে পাবে। দেখো তারপরের লাইন, আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, আমি এই পিসটাকে বলি, মানে আমি এই পেন্টিংটাকে বলি এ ওয়ান্ডার, একটা আশ্চর্যকর জিনিস, নাও এখন, হয়েছে। নাও কথাটার দিকে একটু ভালোভাবে দেখবে, হয়েছে। ডিউক এখানে বলতে চাইছে যে আই কল দ্যাট পিস এ ওয়ান্ডার নাও, নাও মানে কি এখন, এখন আমি এই পেন্টিংটাকে, এই পিসটাকে একটা আশ্চর্যকর জিনিস বলে মনে করি। এখন কথাটার মধ্যে দিয়ে কী তাৎপর্য আছে, এখন মানে সে এখন মনে করে কিন্তু আগে মনে করতো না, হয়েছে। এটার মধ্য দিয়ে ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। দেখো তারপরে কি বলছে, ফ্রা পেনেলোপস হ্যান্ড ওয়ার্কড বিজিলি এ ডে, ফ্রা পেনেলোপের হাতগুলো, হয়েছে, ওয়ার্কড কাজ করেছিল, বিজিলি ব্যস্ততার সাথে, এ ডে একটা দিন, অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস এবং সেখানে সে দাঁড়িয়ে আছে, হয়েছে, তাকে দেখাচ্ছে হয়তো। এই যে আমরা বললাম যে ফিচার্সে একজন লিসেনার অবশ্যই থাকবে, হয়েছে। এখানে দেখো লিসেনার যে আছে তার একটা ক্লিয়ার ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে। কি বলছে যে ফ্রা পেনেলোপস হ্যান্ড, ফ্রা পেনেলোপের হাতগুলো, ওয়ার্কড বিজিলি কাজ করেছিল ব্যস্ততার সাথে, এ ডে একটা দিন, অ্যান্ড দেয়ার সি স্ট্যান্ডস এবং এখানে সে দাঁড়িয়ে আছে। এই যে বলছে যে এখানে দেখো এখানে সে দাঁড়িয়ে আছে, হয়েছে, এর মধ্য দিয়ে তো একটা বোঝা যাচ্ছে। তারপরে নেক্সট লাইন যে উইল ইট প্লিজ ইউ, এটা কি তোমাকে মুগ্ধ করেছে, উইল ইট প্লিজ ইউ, এই যে পেন্টিংটা ডাচেসের, এটা কি তোমাকে মুগ্ধ করেছে। সিট, বসো, অ্যান্ড লুক অ্যাট হার, এবং দেখো তার দিকে। এই যে দেখো বলছে সিট অ্যান্ড লুক অ্যাট হার, এই যে অর্ডারগুলো করছে আর কি, হয়েছে। এগুলোর মধ্য দিয়ে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে একজন লিসেনার আছে। দেখো তারপরে আই সেড, আমি বললাম, ফ্রা পেনেলোপ, হয়েছে। দেখো আবার বলছে ফ্রা পেনেলোপ, আই সেড ফ্রা পেনেলোপ বাই ডিজাইন, আমি বললাম যে ফ্রা পেনেলোপ বাই ডিজাইন, মানে ফ্রা পেনেলোপ এটাকে তৈরি করেছে, হয়েছে। দেখো এই যে বারবার ফ্রা পেনেলোপ এই ওয়ার্ডটা আসছে কবিতায়, তুমি যখনই দেখবে কোনো ওয়ার্ড রিপিট হবে তখন তার একটা বিশেষ সিগনিফিকেন্স কিন্তু থাকবে যে কেন রিপিট হচ্ছে। এই ফ্রা পেনেলোপ একজন ইমাজিনারি পেন্টার, হয়েছে, যে কি এই ছবিটা এঁকেছিল। ফর নেভার রিড স্ট্রেঞ্জার্স লাইক ইউ, নেভার রিড মানে কখনোই কন্টিনিউ পড়ার সুযোগই পায়নি, স্ট্রেঞ্জার্স লাইক ইউ মানে তোমার মতো অচেনা ব্যক্তিরা, দ্যাট পিকচার কাউন্টেনেন্স, হয়েছে, কাউন্টেনেন্স এই ছবিটার মুখমণ্ডলটা, দ্য ডিপ অ্যান্ড প্রেজেন্ট অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এর যে গভীরতা এবং যে আবেগ,
এর আর্নেস্ট গ্ল্যান্সের মধ্যে, এর যে মায়াবী দৃষ্টির মধ্যে রয়েছে আর কি, এর যে একটা নিষ্পাপ দৃষ্টির মধ্যে রয়েছে ডিপ গভীরতা অ্যান্ড প্রেজেন্ট এবং আবেগ, হয়েছে অফ ইটস আর্নেস্ট গ্ল্যান্স, এর ওই মায়াবী দৃষ্টির মধ্যে। বাট টু মাইসেলফ দে টার্ন, হয়েছে কিন্তু তারা আমার দিকে ঘুরেছে, হয়তো তারা দেখে পড়ে, বাট টু মাইসেলফ দে টার্ন, তারা হয়তো আমার দিকে ঘুরেছে। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, হয়েছে যেহেতু আমি এই কার্টেনটা সরাইনি কারোর জন্যই, আই হ্যাভ ব্লন ফর ইউ, যেটা আমি তোমার জন্য সরালাম, বাট আই, কিন্তু আমি পারি। হ্যাঁ, এই যে বাট আই, এর কি তাৎপর্য আছে, বলছে সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, যেহেতু কেউই কার্টেনটা সরাতে পারেনি, মানে কারোর অথরিটি নেই এই কার্টেনটা সরানোর। বাট আই, বাট মানে অ্যাকসেপ্ট, আই মানে আমি ছাড়া আর কি, আমি ছাড়া কারোর এই কার্টেনটা সরানোর অথরিটি নেই। দেখো লাইনটা কী বলতে চাইছে, লাইনটা বলতে চাইছে যে বাট টু মাইসেলফ দে টার্নড, কিন্তু আমার দিকে তারা ঘুরেছে। সিন্স নান পুটস বাই দ্য কার্টেন, যেহেতু কেউই এই কার্টেনটা সরায়নি, আই হ্যাভ রন ফর ইউ, যেটা আমি তোমার জন্য সরিয়েছি আর কি, হয়েছে। এখানে ডিউক ওই মেসেঞ্জারকে বলতে চাইছে যে এই তোমার মতো অচেনা লোকেরা এই ছবিটাকে দেখার সুযোগ কখনোই পায়নি, কারণ কার্টেনটাকে তো তারা সরায়নি, কার্টেনটা সরানোর অনুমতি তাদের নেই, আমারই কেবলমাত্র আছে, আর আমি তাদের জন্য সরাইনি আর কি, আমি কেবলমাত্র তোমার জন্য সরিয়েছি কার্টেনটা। দেখো তারপরে কী বলছে, অ্যান্ড সিমড, এবং তাদেরকে দেখে মনে হয়েছিল, অ্যাজ দে উড আস্ক মি, যে তারা যেন আমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিল। অ্যান্ড সিমড দে উড আস্ক মি ইফ দে ডাস্ট, এই ডাস্ট ডেয়ারেরই একটা ফর্ম আর কি, ডাস্টকে ডেয়ারি বলা হয়। ইফ দে ডাস্ট, যদি তারা সাহস পেত আর কি, হয়েছে। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, যে কীভাবে এই নিষ্পাপ দৃষ্টিটা সেখান থেকে বেরিয়ে আসছে, কীভাবে এই সৌন্দর্যটা তার চোখ থেকে বেরিয়ে আসছে। হাউ সাচ এ গ্ল্যান্স কেম দেয়ার, এখানে সাচ এ গ্ল্যান্স মানে হচ্ছে কীভাবে এতটা সৌন্দর্য এই ছবিটা থেকে বেরিয়ে আসছে। সো নট দ্য ফার্স্ট আর ইউ, সুতরাং সো নট দ্য ফার্স্ট আর ইউ, আপনি প্রথম ব্যক্তি নন, টু টার্ন মানে যে আমার দিকে ঘুরছো, অ্যান্ড আক্স এবং জিজ্ঞাসা করছো, তা সেইভাবে, হয়েছে মানে তোমারও মুখ দেখে আর কি যে বোঝা যাচ্ছে তুমি হয়তো আমার দিকে ঘুরে জিজ্ঞাসা করতে চাইছো যে এই ছবিটা এত সুন্দর কী করে হয়েছে আর কি, হয়েছে এর ছবিটার রহস্য কি তুমি হয়তো জানতে চাইছো, কিন্তু তুমি প্রথম ব্যক্তি নও আর কি। কী বলছে দেখো, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ড প্রেজেন্স অনলি, স্যার ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, এটা কেবলমাত্র তার হাজব্যান্ডের উপস্থিতির জন্য ছিল না, তার এই যে ছবিটা এত বিউটিফুল লাগছে তোমাদের কাছে, এই বিউটিটার কারণ কেবলমাত্র তার হাজব্যান্ড ছিল না। কল্ড দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, হয়েছে তার হাজব্যান্ডের কারণেই, কল্ড মানে দেখা যায়নি, কল মানে ডাকা, কিন্তু এখানে দেখা যায়নি, দেখা যায়নি, দ্যাট স্পট অফ জয়, দ্যাট স্পট অফ জয়, এই স্পটটা জয়ের চিহ্নটা, ইনটু দ্য ডাচেস চিক, ডাচেসের গালের মধ্যে। এখানে ডিউক বলতে চাইছে যে ডাচেসের গালের মধ্যে মানে আনন্দের চিহ্নটা কেবলমাত্র তার উপস্থিতির জন্যই ছিল না। তোমরা স্পট অফ জয় বলতে কী বুঝলে? স্পট অফ জয় আনন্দের একটা চিহ্ন, হয়েছে। তোমরা ডিম্পেল কথাটা শুনে থাকবে, ডিম্পেল যেটা যদি তোমরা দেখো তো বলিউড সেলিব্রিটি প্রীতি জিন্টা যখন হাসে দেখবে মুখের মধ্যে একটু খাল হয়ে যায় আর কি, এটাকে ডিম্পেল বলা হয়। যেমন শাহরুখ খানের মুখের মধ্যেও ডিম্পেল পাওয়া যায় যখন হাসে তখন। দেখো এখানে কী বলতে চেয়েছে যে কল দ্যাট স্পট অফ জয় ইনটু দ্য ডাচেস চিক, এই আনন্দের চিহ্নটা ডাচেসের চিকে তার উপস্থিতির জন্যই ছিল না। পারহ্যাপস হয়তো, দেখো ওখানে রাজা ক্লিয়ারও নয় যে সত্যি না সত্যি নয়, কিন্তু সে বলছে হয়তো, পারহ্যাপস ফ্লাপ অ্যান্ড লাভ, হয়তো ফ্লাপ অ্যান্ড লাভ চান্সেস টু সে সে একবার হয়তো সুযোগ বুঝে বলে ফেলেছিল যে হার মেন্টাল ল্যাপস মানে সে যে ক্লথটা পরেছিল শলটা আর কি শালের মতো, যে তার মেন্টাল ল্যাপস, তার ওই শাড়ির হয়তো শাড়ির আঁচলটা ওভার এখানে কভার বলতে পারি, কভার মাই লেডিস রিস্ট টু মাচ, যে আমার লেডির রিস্ট হাতটাকে আর কি খুব বেশি একটা কভার করেছিল। যখন পেন্টিং আঁকা হয় তখন তো সামনে বসে থাকবে ডাচেস, তো ডাচেসের সঙ্গে হয়তো বলেছিল যে তোমার মেন্টাল ল্যাপসটা বেশি কভার করেছে হাতটা, ঠিকঠাক করো, এরকম হয়তো কিছু একটা বলেছিল আর কি, সাপ অ্যান্ড লভ, আর সেটাতে রাজার খুব রাগ হয়েছিল।
হয়তো এটা বলেছিল যে হার মেন্টাল ল্যাপস ওভার মাই লেডিস রিস্ট টু মাচ, অর না হয়তো আর কি বলেছিল, না হয় বলেছিল যে পেন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রডিউস দ্য ফেন্ট হাফ ফ্লেশ দ্যাট ডাইস অ্যালং হার থট। হ্যাঁ, পেন্ট মাস্ট নেভার হোপ, পেন্ট মানে পেন্টাররা হয়েছে, মাস্ট নেভার হোপ কখনো কল্পনাই করতে পারবে না, কখনো আশাই করতে পারবে না, টু প্রডিউস যে প্রডিউস মানে তারা ফুটিয়ে তুলতে পারবে আর কি, দ্য ফেন্ট হাফ ফ্ল্যাশ হয়েছে, ফেন্ট মানে অস্পষ্ট, হাফ ফ্ল্যাশ মানে অর্ধেকটা হয়েছে, তার যে বিউটি, ডাচেসের যে বিউটি তার অর্ধেকটাও ফুটিয়ে তোলার আশা কোনো পেন্টিংয়ে কোনো পেন্টারই করতে পারবে না। আর দ্যাট ডায়েস অ্যালং হার থট হয়েছে, যে বিউটিটা তার ওই থট বরাবর, থটের কাছে দেখা যাচ্ছে আর কি, গলার কাছে। সাচ স্টাফ এরকম বাজে বাজে কথা, স্টাফ স্টাফ মানে বাজে বাজে কথা, বকবাস। ওয়াজ কটিসি আর এটা সৌজন্যতামূলক ছিল, তার কাছে একটা প্রশংসা ছিল, সি থট এটাকে কটিসি ভাবত। সাচ স্টাফ ওয়াজ কটিসি সি থট এরকম ধরনের বদমাশি কথাবার্তাগুলোকে সে প্রশংসা ভাবত, সৌজন্যতাবোধ ভাবত। অ্যান্ড কজ এনাফ ফর কলিং আপ দ্য স্পট অফ জয়, এবং যার ফলেই তার চেহারার মধ্যে দেখা যেত ওই স্পট অফ জয়, আনন্দের চিহ্নটা। সি হ্যাড এ হার্ট তার একটা হৃদয় ছিল। দেখো এখানে কি বলতে চাইছে রাজা, সি হ্যাড এ হার্ট তার একটা হৃদয় ছিল। হাউ শ্যাল আই সে কীভাবে আমি বলতে পারি হয়েছে, রাজা এখানে বলতে চাইছে যে তার একটা হৃদয় ছিল, কিন্তু তার নিয়ে আমি কী করব, কীভাবে বলবো যে আমি তার একটা হৃদয় ছিল। টু সুন মেড গ্ল্যাড, টু সুন মেড গ্ল্যাড সে জলদি জলদি আনন্দিত হয়ে যেত। টু ইজিলি ইমপ্রেসড সে খুব সহজে ইমপ্রেসড হয়ে যেত। সি লাইক হোয়াট এভার সি লুকড অন সে যা কিছুই দেখতো চারদিকে তাই সে পছন্দ করতো। অ্যান্ড হার লুকস ওয়েন্ট এভরিহোয়ার এবং তার নজর চারদিকেই যেত আর কি হয়েছে। এখানে রাজা বলতে চাইছে